শুভেচ্ছা, আমন্ত্রণ দেই জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত, শুরুতেই বাজার প্রসঙ্গ। সপ্তাহান্তে রাজধানী বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি তো বাজারে রয়েছেন, বাজারের নিত্য পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। ইশরাত, কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম আসলে চালের বাজারে যে ঊর্ধ্বগতি চলছে সেটির খবর। তবে এই মুহূর্তে আমরা রয়েছি কারণ বাজারে যে শাকসবজির বাজারটি রয়েছে সেখানে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে যেহেতু এখন শীতকাল চলছে এবং বাজারে যথেষ্ট পরিমাণ শীতকালীন সবজির মজুদ রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 20 থেকে 25 টাকার মধ্যেই কিন্তু শীতকালীন সবজিগুলো পাওয়া যাচ্ছে এবং বাজারে প্রচুর পরিমাণে কিন্তু এর যোগান রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে শীতের যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু সারা দেশ থেকে সকল জায়গা থেকে আসছে এবং বাজারে কিন্তু কোনো ঘাটতি নেই। তো কিছুদিন আগে কিন্তু বেশ কয়েকটি পণ্যের দাম বেশি ছিল, যেমন টমেটোর দাম বেশি ছিল, আলুর দাম বেশি ছিল, সেটিও কিন্তু এখন নিয়ন্ত্রণ এসেছে। বাজারের নতুন আলু বর্তমানে বিক্রি হচ্ছে মাত্র 30 টাকায় এবং যেটির পাল্লা চলছে 100 থেকে 120 টাকার মধ্যে। এছাড়া অন্যান্য যেসব সবজি রয়েছে সিম, ফুলকপি, বাঁধাকপি, সেগুলো কিন্তু 15 থেকে 20 টাকায় পাওয়া যাচ্ছে এবং এতে কিন্তু এক প্রকার আসলে শাকসবজির যে বাজারটি রয়েছে সেখানে স্বস্তি পেতে শুরু করেছে ক্রেতা বিক্রেতা উভয়। কিন্তু দুঃখজনকভাবে বেড়ে চলেছে মুদি পণ্যের দাম এবং চালের দাম কিন্তু বেশ কয়েক দফা আসলে বেড়েছে এবং এখনো কিন্তু এই বৃদ্ধির মধ্য দিয়েই আসলে যাচ্ছে। তবে শীতকালীন যেসব সবজি সেগুলো কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে ধীরে ধীরে আরও কিছুটা কমে যেতে পারে। তো এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। বর্তমানে শীতকালীন সবজির চাহিদা কেমন রয়েছে এবং দাম কীরকম? জি আলহামদুলিল্লাহ, শীতকালীন সবজি মোটামুটি বাজারে সব পণ্য আমদানি আছে থাকার কারণে আপনার হলো সবজির দামটা বর্তমানে কিন্তু কম। যারা আপনার হলো সিম 20 থেকে শুরু করে 50 টাকা কেজি পর্যন্ত এমএলএ আরো কিছুদিন পর আরো কমার সম্ভাবনা আছে। জি, বাজারে কোন কোন জিনিসের দাম এখনো বেশি, কোন কোন সবজি? যেমন আপনার হলো শীতকালীন যে সবজিটা না, যেমন আপনার হলো কচুরমুখী, মটরশুঁটি, এগুলো আপনার এখনো দাম বেশি। যেমন আপনার হলো কচুরমুখী 100 টাকা কেজি, আর হলো মটরশুঁটি হলো আপনার হলো 100 টাকা কেজি, আর হলো আপনার হলো এই যে সিমের বিচি এগুলো হলো 100 থেকে 110 টাকা কেজি। এমএলএ কয়েকটা জিনিস 100 বা 100-র উপরে, আর বাকি জিনিসগুলো সবে 50 বা 50-এর নিচে। জি, আপনারা শুনছিলেন যে তিনি জানালেন যে যথেষ্ট পরিমাণে চাহিদা থাকার কারণে দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। শীতকালীন পণ্যগুলো বেশিরভাগই আমি যেমনটি বলছিলাম যে 20 থেকে 25 টাকায় পাওয়া যাচ্ছে এবং ঊর্ধ্ব যেগুলো রয়েছে সেগুলো 40 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এছাড়া অন্যান্য যেসব পণ্য রয়েছে যেমন চাল, ডাল, তেল, সেগুলোতে আসলে খুব একটা সুখবর নেই। এবং আমরা কি মুরগির বাজারেও গিয়েছিলাম, ব্রয়লার মুরগিরও কিন্তু দাম বেড়েছে। কিছুদিন আগে ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকায় পাওয়া গেলে এখন কিন্তু ব্রয়লার মুরগির কেজি 200 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া মাছ এবং মাংসের যে বাজার সেটি কিন্তু আগের যে বৃদ্ধি ছিল দাম, সেই বৃদ্ধিতেই আসলে চলছে। তো ইশরাত, এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে থাকা নিত্যপণ্যের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। দর্শক, এবার আমরা জানবো গাজীপুরের বাজার পরিস্থিতি। এবং গাজীপুরে বাজারে সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কমেছে সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন বা কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। ইশরাত, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের শীতকালীন সবজি কিন্তু ভরপুর বাজারগুলোতে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে বড় বাজার এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকালে থেকেই কিন্তু এখানে যে ক্রেতাদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং বাজারের পরিস্থিতি অর্থাৎ শীতকালীন যে সবজি রয়েছে এতই দাম কমেছে যে মানুষের হাতের নাগালেরও বাইরে রয়েছে। অর্থাৎ এখানে এই বাজারগুলোতে শীতকালীন যে সবজি রয়েছে অর্থাৎ বাঁধাকপি, ফুলকপি, তারপর এই সমস্ত সিম, এগুলো কিন্তু 10 টাকা 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আমরা দেখতে পেয়েছি মূলা যেটা রয়েছে শীতকালীন সবজির মধ্যে, মূলা কিন্তু 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বাঁধাকপি 10 টাকা, ফুলকপি কিন্তু 5 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, সিম 10 থেকে 15 টাকা, এরকম কিন্তু সব ধরনের সবজি। লাউ 20 টাকা দরে বিক্রি হচ্ছে, করলা 40 টাকা দরে, বেগুন কিন্তু 10 থেকে 15 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ মানুষ
মানুষের কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। আজকের যে বাজার পরিস্থিতি আমরা এসে দেখলাম যে নিম্ন আয়ের যা মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে সবকিছু। তো মানুষ কিন্তু আজকের বাজারে কিন্তু মানুষ সন্তুষ্টি প্রকাশ করছেন। অর্থাৎ ডিমের বাজার কিন্তু আপনার 10 টাকা 50 পয়সা পিস দরে বিক্রি হচ্ছে এবং আপনার ডিমের বাজারও কিন্তু স্বস্তি ফিরে এসেছে এবং সব বাজারে অর্থাৎ মাংস আর হলো যে ব্রয়লার মুরগি আর গরুর মাংস ছাড়া সবকিছু কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তারা কিন্তু বাজারে এসে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। এইরকম আমরা দু একজনকে খোঁজার চেষ্টা করব যে বাজারের পরিস্থিতি। আপনারা জানেন যে এই গাজীপুরের যে সবচেয়ে বড় যে বাজার, এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মানুষ কিন্তু এখানে ক্রয় করে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। এখানে আপনার সিম 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে এবং সব ধরনের মূলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকা কেজি দরে কিছু কিছু দোকানে বিক্রি করছেন এবং সব ধরনের যে শীতকালীন যে সবজি রয়েছে সেই সমস্ত সবজি কিন্তু একেবারেই মানুষের মানে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এবং আপনার বাঁধাকপি যেটা আছে সেটা কিন্তু এখানে আজকের বাজারে বিক্রি হচ্ছে আপনার 10 টাকা এক পিস হিসাবে বিক্রি হচ্ছে। লাউ কিন্তু 10 থেকে 15 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব যে একজন দোকানদারের সাথে। আপনার বাজারের পরিস্থিতি কি? বাজারের পরিস্থিতি এখন তো দাম কম। কি রকমের দাম কম? দাম কম বলতে ফুলকপি বেশি 10 টাকা পিস, পাতাকপি 20 টাকা পিস, 10 টাকা পিস, পরে লাউ 20 টাকা, বেগুন আছে 30 টাকা 20 টাকা, তারপরে সিম আছে 20 টাকা কেজি। আমরা চেষ্টা করবো আরেকজন ক্রেতার সাথে কথা বলার জন্য। বাজার পরিস্থিতি থেকে আপনারা সন্তুষ্ট কিনা? এখন আমরা সন্তুষ্ট। তরকারি বাজার এখন খুবই আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। জি, এবং সবকিছু তো এখন ইনশাআল্লাহ নিয়ন্ত্রণাধীন আছে আমাদের। আপনি যেমনটা শুনলেন কিন্তু সাধারণ ক্রেতারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা কিন্তু বলছেন যে এখন তাদের কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বাজার। এখানে কিন্তু আজকে কিন্তু আমরা এই বাজার গাজীপুরের সবচেয়ে বড় বাজার চৌরাস্তা বাজার, এখানে ঘুরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সবকিছুর দাম কিন্তু নিম্নমুখী। অর্থাৎ আলুর দাম কিন্তু আপনার জানেন যে 25 টাকা কেজি দরে কিন্তু আজকে এই বাজারে বিক্রি হচ্ছে এবং সব ধরনের পণ্য যে রয়েছে, শীতকালীন সবজি রয়েছে, আর সব সবজি কিন্তু নিম্নমুখী এখন। তো এই ছিল আমার কাছে গাজীপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। শীতের তীব্রতায় ময়মনসিংহে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, হাসপাতালগুলোতে রোগীদের ভিড় আগের থেকে অনেক বেশি বেড়েছে কিনা, কি দেখছেন অবস্থা জানাবেন? শীতজনিত রোগের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নবজাতক শিশু এবং বৃদ্ধরা। আমরা দেখেছি যে প্রতিনিয়তই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কিন্তু বেশ নজরদারিতে রয়েছেন এবং তারা বলছেন যে তারা তাদের যে প্রস্তুতি, অর্থাৎ অন্যান্য বছরের এবছরও তাদের অনেক প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যেই শীতজনিত রোগী যারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যারা আসছেন তাদেরকে কিন্তু তারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডে 60 শয্যার শিশু ওয়ার্ডে আমরা দেখেছি প্রতিদিন গড়ে কিন্তু 400 থেকে 750 রোগী কিন্তু ভর্তি রয়েছেন। অর্থাৎ মেঝেতেও কিন্তু শিশু রোগীদের ঠাঁই হচ্ছে না এবং চিকিৎসকরাও কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তারপরেও কিন্তু তারা বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে কিন্তু শীতের তীব্রতা বাড়ায় শিশু, নবজাতক এবং বৃদ্ধদের কিন্তু রোগীর চাপ কিন্তু সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বেড়েছে এবং আমরা দেখেছি যে বিশেষ করে সর্দি, কাশি এবং হাঁপানি জ্বরে কিন্তু তারা অনেকটাই আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন শীত নিবারণের পাশাপাশি বিশেষ করে শিশু যারা রয়েছেন তাদের যত্নে কিন্তু গরম কাপড় পরানোর সবসময় সেই পরামর্শ কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং কোনোভাবেই শিশু এবং বৃদ্ধকে অবহেলা না করার তাগিদও কিন্তু
তারা দিচ্ছেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি অভিভাবক যারা আছেন তারাও কিন্তু অনেকটা সচেতন রয়েছেন এবং তারাও তাদের শিশু, বিশেষ করে একেবারেই নবজাতক শিশু যারা আছেন তাদেরকে কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই খারাপের দিকে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে প্রতিদিন গড়ে কিন্তু 120 থেকে 150, 60, 70 জন করে কিন্তু শিশু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসছেন। অর্থাৎ বিশেষ করে নিউমোনিয়া, ঠান্ডা জ্বরে কিন্তু তারা আক্রান্ত এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা তাদের যথাসাধ্য অনুযায়ী কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিতকরণে কাজ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই শীতজনিত রোগীর সংখ্যা বাড়ায় ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার। তিনি কিন্তু এই চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কিন্তু সংশ্লিষ্ট সকলকে কিন্তু তাগিদ দিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছিলেন এবং তারা বলছেন যে যদিও তাদের লোকবল কিছুটা সংকট রয়েছে তারপরেও কিন্তু শীতজনিত রোগে যারা আক্রান্ত হচ্ছেন এবং এছাড়াও অন্যান্য রোগী যারা রয়েছেন তারা কিন্তু তাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকটাই নিয়ে রেখেছিলেন এবং তারা কিন্তু সেইভাবেই কাজ করছেন। এবং আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলের রোগীরাই কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা বেশি আসছেন। অর্থাৎ অসচেতনতার কারণেই কিন্তু শিশুরা বেশি ঠান্ডা, জ্বর, সর্দি এবং নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়টি চিকিৎসকরা বলছিলেন। এবং এই মাসে কিন্তু একজন শিশু রোগীর মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক প্রদীপ কুমার এবং তিনি বলছেন যে যারা রোগী রয়েছেন তাদেরকে কিন্তু তারা তাদের যথাসাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের যে নির্দেশনা সেটি কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ সংশ্লিষ্ট উপজেলা এবং কমিউনিটি ক্লিনিক সহ সব স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তারা তাদের চেষ্টা অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যারাই আসছেন তাদেরকে কিন্তু সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শীতের তীব্রতায় ময়মনসিংহের হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছে সেবা দিয়ে যাওয়ার, জানাচ্ছিলেন ইলিয়াস হোসেন। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। দেখুন, বরিশালে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু যৌথভাবে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রের যে লিফলেট সেটি কিন্তু বিতরণ করছে এবং এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায় এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে এই লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে এবং জাতীয় নাগরিক কমিটির যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে তারা এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি কিন্তু স্থানীয় নেতারাও এই ঘোষণাপত্রের যে লিফলেট সেটি বিতরণ করছে। আমরা একটু কথা বলবো জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর সাথে, কি কারণে আসলে এই লিফলেটগুলো জনগণের মাঝে বিতরণ করছেন বা আপনাদের কি দাবি? আচ্ছা, একটা পদ্ধতিগত বৈষম্য চলে আসছিল, একটা বিচারহীনতার সংস্কার ছিল, একটা দুর্নীতির একটা আখড়া তৈরি হয়েছিল বাংলাদেশে। এখন সেই যে একটা ক্রমবর্ধমান একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা উত্তরণের জন্য আমরা আন্দোলন করেছি। আন্দোলন করে এখন সেই আন্দোলনের একটা আদর্শিক স্তম্ভ দরকার, হ্যাঁ, যেটা ৭১-এর পরেও ছিল। ৭১-এর পরেও কিন্তু তাদেরকে দালিলিক প্রমাণ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা চাই যে এই যে ২০০০ শহীদ হয়েছে, ২০০০ মানুষ শহীদ হয়েছে, ১.৫ লক্ষ মানুষ আহত আছে, অনেকেরই হাত নাই, চোখ নাই, অনেকেই অন্ধ আছে। এই মানুষগুলোর একটা আদর্শিক স্তম্ভ, যে এটা একটা দালিলিক প্রমাণ দ্বারা স্বীকৃতি দিয়ে তাদেরকে হচ্ছে একটা স্বীকৃতি দেওয়া হোক। হ্যাঁ, এই স্বীকৃতির জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি এবং এই সরকারও সমর্থন জানিয়েছে। আমরা এখন মানুষের কাছে আসলে শুনতে চাচ্ছি যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কিংবা নতুন দেশ
বা দেশের সংস্কার নিয়ে আসলে কি ভাবছে, এই ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে, এই জন্য আমরা জনে জনে জনমত তৈরি করছি। আপনার একটু জাতীয় নাগরিক কমিটির যে কার্যক্রম সে বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বরিশালে বা বরিশাল বিভাগে কি ধরনের আপনারা এই কার্যক্রম চালাচ্ছেন, পাশাপাশি আপনাদের জাতীয় নাগরিক কমিটির যে কমিটিগুলো আছে সেগুলো আসলে কতটা শক্তিশালী করে গড়ে তুলছে? আমরা বরিশাল বিভাগে অনেকদিন ধরেই জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরু করেছি। আমরা কমিটি দেওয়া শুরু করেছি অলরেডি। কোতোয়ালি থানায় আমাদের 137 সদস্য বিশিষ্ট প্রথম কমিটি প্রকাশিত হয়েছে এবং আগামী যে আমাদের বরিশাল সদর মহানগরী যে 14টা কমিটি, এটা আমরা খুব দ্রুতই দিয়ে দিব। এরপরে আমরা ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক কমিটি দেওয়া শুরু করব। এই যে দেখলাম যে ঘোষণাপত্রে আপনারা মোট 7টি দাবি তুলেছেন, এই 7টি দাবির মধ্যে আছে 1947 সালে পাকিস্তান আন্দোলন সহ যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। এই দাবি সহ মোট 7টি দাবি আপনারা তুলেছেন। আমরা কিন্তু সেই দাবিগুলোর বিষয়েই এই কেন্দ্রীয় নেত্রী সহ এখানে যারা আছে তাদের কাছে জানতে চাচ্ছিলাম এবং তারা একেবারে পরিষ্কার একটি বার্তা দিয়েছে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসটা যেন জনগণের মাঝে ছড়িয়ে যায়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করছে, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ যোগে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি খবর রয়েছে জানাবেন? ইশরাত, আপনি যেমনটি বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু কিছুক্ষণ আগে ভোলায় এসেছেন এবং তিনি ভোলায় এসে যে শহীদ হয়েছেন জসিমউদ্দিন, সেই জসিমউদ্দিনের বাড়িতে তিনি গিয়েছেন এবং সেই বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কিন্তু তিনি সান্ত্বনা দিয়েছেন এবং একই সাথে তিনি এখন কিন্তু লিফলেট বিতরণ করছেন জুলাই বিপ্লব ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্য বিরোধী আন্দোলনের যে 6 দিনব্যাপী যে গণসংযোগ, তারই অংশ হিসেবে তিনি ভোলায় লিফলেট বিতরণ এবং জনসংযোগে যোগ দিয়েছেন এবং তিনি ভোলা শহরের তিনি বাংলা স্কুল চত্বর থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রমটি শুরু করেছেন এবং তিনি এখন অবস্থান করছেন শহরের কেজান মার্কেট চত্বরে এবং সেখানে তিনি লিফলেট বিতরণ কিন্তু করছেন। আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা সেটুকু দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে যদি একটি তথ্য যুক্ত করতে চাই যে ভোলাতে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোট শহীদ হয়েছেন 46 জন এবং গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু 22 জন এবং তার যে কর্মসূচি, যে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে তিনি কিন্তু ভোলা সদরে এই কর্মসূচি চালানোর পর তিনি কিন্তু বোরহানউদ্দিন, লালমোহন, চরপেশন সহ যে সমস্ত শহীদ পরিবার রয়েছে সেই শহীদ পরিবারের সাথে কিন্তু তিনি কথা বলবেন, তাদের পরিবারের সাথে দেখা করবেন, এমনটি আপনি দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু এই লিফলেট বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু তিনি করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু লিফলেট বিতরণ কার্যক্রম করছেন এবং তাদের সাথে রয়েছে ভোলার যে যারা স্থানীয় যারা সমন্বয়কারী রয়েছেন তারা কিন্তু রয়েছেন, সেটি আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। হ্যালো, এবং তিনি সেই লিফলেট বিতরণ করছেন এবং জনগণের সাথে কথা বলছেন এবং কিছুক্ষণ পরে তিনি কিন্তু ইলিশ চত্বরে কিন্তু তিনি গণসংযোগ করবেন, সেখানে তিনি অবস্থান করবেন, এমনটি কিন্তু আমরা
দেখানোর চেষ্টা করছি। ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন তিনি যে লিফলেট বিতরণ করছেন সেটি কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে সেটি দেখাচ্ছি। এবং এখানে স্থানীয় যারা সমন্বয়কারী রয়েছেন তারাও কিন্তু তার সাথে রয়েছেন। এবং এই যখন অবস্থা এবং তিনি আজকে দিনব্যাপী এই কার্যক্রম সম্পন্নের পর তিনি কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন এমনটি আমরা জেনেছি। এবং তিনি এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কিন্তু কোনো ব্রিফ দেননি। তিনি বলেছেন যে তার পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সেখানে তিনি ব্রিফ দিবেন। তো এ ছিল আমার কাছে যে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলমের। তো এই নিয়ে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে ভোলায় লিফলেট বিতরণ চলছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। লোভনীয় অফারে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ কিনতে গিয়ে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণার শিকার হচ্ছেন অনেক ক্রেতা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, উদ্যোক্তারা কি বলছেন এবং ক্ষতি ঠেকাতে প্রশাসন থেকে কোনো পরামর্শ পাচ্ছেন কিনা জানাবেন। চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ অনলাইনে বিক্রি হওয়ায় সারা দেশের মানুষ তাজা ইলিশের স্বাদ পাচ্ছেন এবং এতে কিন্তু অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তো এই খাতে কিন্তু একটি প্রতারক চক্র কিন্তু এই খাতকে ব্যবহার করে কিন্তু ইতিমধ্যে প্রতারণা করে চলেছেন। অর্থাৎ তারা লোভনীয় অফার দিয়ে কিন্তু ইলিশ বিক্রি করছেন। আমি যদি আপনাকে বলি, আজকে চাঁদপুর ঘাটে কিন্তু 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা দরে। এটিকে তারা লোভনীয় অফার দিয়ে অর্থাৎ প্রতারণার মাধ্যমে তারা পেজের মাধ্যমে 700 থেকে 800 টাকা দর দেখিয়ে কিন্তু বিক্রি করছে। অর্থাৎ এই যে চাঁদপুর মাছঘাট, এখানে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ইলিশ বিক্রি হয় অনলাইনে। অর্থাৎ সারা দেশে কিন্তু অনলাইনে তরুণ উদ্যোক্তারা তারা কিন্তু এখানে ইলিশ ঘাট থেকে ক্রয় করে বিক্রি করছেন। এখানে এই খাত কিন্তু একটি সম্ভাবনাময় খাত, কিন্তু এই খাতকে প্রতারণার মাধ্যমে কিন্তু কিছু সংখ্যক প্রতারক কিন্তু ক্রেতাদের সাথে কিন্তু প্রতারণা করে যাচ্ছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন চাঁদপুর ঘাটের ঠিকানা ব্যবহার করে এবং চাঁদপুরের ব্যবসায়ীদের ছবি ব্যবহার করে তারা কিন্তু প্রতারণা করে যাচ্ছেন। এবং এখানে যে চাঁদপুরে যে 41 জন নিবন্ধিত পেজ রয়েছে, অর্থাৎ এখানে যে বণিক সমিতি রয়েছে, তারা কিন্তু একটি 41 জনের একটি তালিকা প্রদান করেছেন। এই 41 জনেরও কারো কারো ছবি ব্যবহার করছেন এবং তাদের পেজ থেকে ভিডিওগুলো কেটে কিন্তু তারা তাদের পেজে ব্যবহার করছেন। পরে কিন্তু একটি লোভনীয় অফার দিচ্ছেন, অর্থাৎ 10 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 5000 টাকায় কিংবা 7000 টাকায়, এমন একটি অফার দিচ্ছেন। কিন্তু আসলে ইলিশের এখন মৌসুম নয়, ইলিশের প্রাপ্যতা ঘাটে কম, ইলিশের দাম কিন্তু চড়া। তো অনেকেই না বুঝে কিন্তু তাদের প্রতারণায় কিন্তু পা দিচ্ছেন। তবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে যারা গ্রাহক রয়েছেন অর্থাৎ ক্রেতা রয়েছেন তাদেরকে সচেতন হওয়ার দরকার রয়েছে। অর্থাৎ তারা এই অনলাইনে ক্রেতারা অর্ডার করবেন এবং হাতে মাছ পাওয়ার পর কিন্তু সেটি পেমেন্ট করবেন। ক্রেতারা সচেতন হলেই কিন্তু এই প্রতারণাটা কমে আসবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর মাছঘাট থেকে। ধন্যবাদ আপনাকে। পদ্মার ইলিশ কিনতে গিয়ে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণার শিকার হচ্ছেন অনেক ক্রেতা এবং এতে উদ্যোক্তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। জয়পুরহাটে কৃষক পর্যায়ে আগাম আলুর দাম কম হলেও পাইকারি ও খুচরা পর্যায়ে দাম চড়া। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আলুর দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে কেমন প্রভাব লক্ষ্য করছেন জানাবেন। ইস্টাত, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার। এই বাজারটি প্রতিদিনের যে আমাদের জয়পুরহাট শহরের আশপাশের কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাজার করে থাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আপনি জানেন যে আলু উৎপাদনের দেশের দ্বিতীয় বৃহত্তম এলাকা জয়পুরহাট। তো আমি গতকাল থেকে যে আলুর বাজারের এবং যে কোল্ড স্টোর পর্যায়ে এবং যে কৃষক পর্যায়ে থেকে পাইকারি বাজার পাশাপাশি খুচরা বাজার, এই 4টি বাজার থেকে আমি যে তথ্যটি পেয়েছি যে
যে কৃষকদের কাছ থেকে আলু কেনা হচ্ছে 1500 থেকে দুঃখিত 500 থেকে 700 টাকার মধ্যে, অর্থাৎ ধরে নেওয়া যায় যে 15 থেকে 17 টাকা এরকম দামে আলু কিনছেন প্রতি কেজি কৃষকদের থেকে যারা ব্যবসায়ী। ওই তারা আবার হাত বদল করে এই আমাদের আজকে সকালেও আমি জয়পুরহাট নতুন হাটে যে পাইকারি বাজার, এই পাইকারি বাজারে আমি যে আলুর তার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু 1000 থেকে 1100 টাকা পর্যন্ত আলুর প্রতি মন বিক্রি করতেছে, অর্থাৎ আপনার 27 টাকা 27.5 টাকা পর্যন্ত তাদের আলুর প্রতি কেজি তারা এই পাইকারি বাজারে বিক্রি করছে। এখানে এসে কিন্তু 30 টাকা থেকে 35 টাকা বিক্রি করছেন এই খুচরা বিক্রেতারা। তো আমি একজন এখানকার ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই, আপনি তো আলু কিনতে এসেছেন, জি, তো কি অবস্থা? আলু আপনার নতুন হাটে গৃহস্থ বেচতেছে আপনার হলো 700 টাকা মন, সেই হিসাবে 13 থেকে 14 টাকা কেজি হিসাব হয়। এখানে বাজারে আসে দেখি 30 টাকা কেজি। আলুর বাজারে আসে তো আমরা হতবাক। আগে প্রশাসন মনিটরিং করতো, এখন যদি ভোক্তা অধিদপ্তর মনিটরিং করে বাজারটা, আমরা ক্ষুদ্র কিছু অল্প মানে ছোট একটা চাকরি করি, আমাদের জন্য আর কি সুবিধা হতো বাজারটা যদি ভোক্তা অধিদপ্তর মনিটরিং করে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই মাঝখানে যে ব্যবসায়ীগুলো আছে, যে এই ব্যবসায়ীগুলোর একটা সিন্ডিকেট আমি লক্ষ্য করেছি, অর্থাৎ আপনার 600-700 টাকার মধ্যে আলুর কিন্তু বাজার, অর্থাৎ 15 থেকে 17 টাকা, সেই জায়গায় কিন্তু হাত বদল হয়ে আজকে 30 থেকে 35 টাকা খুচরা বাজারে, আবার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আপনার 27 টাকা 28 টাকা পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে যে এই মাঝ বয়সী যে মাঝখানে যে ব্যবসায়ীরা আছে, এরা একটা সিন্ডিকেট করে ফেলেছে। তো এখানে যেটা জেলা কৃষি বিভাগ সূত্রে আমি মানে জানতে পেরেছি, এবারে কিন্তু এই সরিষার পরিবর্তে কিন্তু আলু দাম বেশি। এই সম্প্রতি গত মৌসুমে যে আলুর দাম বেশি হওয়ার কারণে কিন্তু আলু চাষ কিন্তু এবার কৃষকরা সরষার থেকে বেশি আলু চাষ করেছেন, সরষা কমিয়ে দিয়েছেন। তো এবারে এখানে আলু যেমন বেশি চাষ হয়েছে, পাশাপাশি কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে সারা দেশেই 20 থেকে 25% আলু বেশি উৎপাদন হয়েছে, কিন্তু উৎপাদন হলো কৃষক যেটি জানিয়েছেন যে কৃষকরা কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছে না, তাদের সারের দাম বেশি, আলুর বীজের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এ কারণেই কিন্তু এবার তারা কিন্তু এই আলু তোলার আগাম আলু তুলছে। এখানে কিন্তু আগাম আলু উন্নয়ন। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে কৃষক পর্যায়ে আগাম আলুর দাম কম হলেও পাইকারি ও খুচরা পর্যায়ে দাম চড়া এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। ফুলকপির আবাদ প্রয়োজনের চেয়ে বেশি হওয়ায় পর্যাপ্ত দাম পাচ্ছেন না কৃষকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। ক্ষতি পোষাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ইশরাত। চুয়াডাঙ্গাতে কিন্তু শীতকালীন সবজির ভিতরে অন্যতম কিন্তু ফুলকপি, যেটা সেই ফুলকপির যে দাম কিন্তু খুবই কম, যেটা একেবারেই বলা যেতে পারে যে মানে ফ্রিতে দিচ্ছে কেমন একটা অবস্থা গত কয়েকদিন ধরে কিন্তু বিরাজ করছে। তো গতকালকের কথা যদি আমি বলি, গতকালকেও কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 টাকা কেজি দরে, এবং আজকে সেই দামটা বেড়ে একটু করে 7 থেকে 8 টাকা কেজি দরে দাঁড়িয়েছে। তো এই যে ফুলকপির দাম আছে এত কমের কারণ মূলত আমি কৃষি অফিস এবং চুয়াডাঙ্গাতে যে মার্কেটিং অফিসার আছে এদের সাথে কথা বলার পর আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু ফুলকপির যে চাষ সেটা কিন্তু 1 থেকে 1 বা 2 বার 3 বার মানে 3 বার পর্যন্ত হয় এই শীতকালে। তো প্রথম এবং দ্বিতীয়বার কিন্তু ফুলকপিতে কিন্তু বলা যেতে পারে কৃষকরা বিঘে প্রতি 70 থেকে 80 হাজার টাকা দরে হচ্ছে লাভ করেছে। এই লাভের আশায় কিন্তু কৃষকরা আরো বাড়িয়ে দিয়েছে আর কি হচ্ছে সবজি ফুলকপি চাষ। এই ফুলকপি চাষ আছে শুধু মানে তারা হেক্টরেই করেনি, একাধিক কৃষকও
কৃষককে কিন্তু হচ্ছে দেখা গেছে এই ফুলকপি চাষ করতে। আমি যদি এই শীতকালীন সবজির কথা বলতে চাই, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে যে বাজার দর রয়েছে সেটা কিন্তু আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, বেগুন কিন্তু 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে মূলা কিন্তু বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এবং হচ্ছে কাঁচা কলা, যেটা কাঁচা কলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এবং আমি যদি বলি কাঁচা মরিচের কথা, কাঁচা মরিচ কিন্তু 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, সিমও কিন্তু 30 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আমি ভাবছি যদি পিছনদের কথা বলি, এই যে সবজিগুলোর কথা বললাম, এই সবজিগুলো কিন্তু ইতিপূর্বে 100 পর্যন্ত ছিল চুয়াডাঙ্গার বাজারে। সব মিলিয়ে যে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং যে তারা জানিয়েছে মূলত কিন্তু বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি আমদানি, এই আমদানি হওয়ার কারণেই কিন্তু দাম কিন্তু অনেকটাই কম, এবং এতে কিন্তু আমাদের যে ক্রেতা আছে ক্রেতারা কিন্তু অনেকটাই খুশি, এবং তারা বলতে চাচ্ছে যে এখন একটু স্বস্তিতে তারা বাজার করতে পারছে আর কি। এই স্বস্তিতে বাজার এই দামটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে ক্রেতারা স্বস্তি নিয়েই বাজারঘাট করতে পারবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় ফুলকপির আবাদ বেশি হওয়ায় পর্যাপ্ত দাম পাচ্ছেন না কৃষকরা এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। মানিকগঞ্জ পৌর শহরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা। তীব্র যানজটের ভোগান্তিতে পৌরবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আব্দুল, যানজট নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। মানিকগঞ্জ শহরে অবৈধ হ্যালো বাইক, সিএনজি, অটোরিকশা দাপটে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে মানিকগঞ্জ পৌরবাসী। তো মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ পরপর 3 বার 500 করে 1000 হ্যালো বাইকের লাইসেন্স দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আরো 500 হ্যালো বাইকের অনুমোদন দেওয়ার কারণে মানিকগঞ্জ শহরে এই হ্যালো বাইকের দাপটে কিন্তু চলাই অনেকটা দায় হয়ে পড়েছে। যে সাধারণ পথচারী এবং জনগণের দাবি যে এই করা রয়েছে, তার বাইরেও প্রায় আরো 5 শতাধিক হ্যালো বাইক চলাচল করছে, যে কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে পৌর শহরের রাস্তা প্রায় 10 মিনিটের রাস্তায় 1 কিলোমিটার, কিন্তু এর মাঝে মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় পর্যন্ত লেগে যায় এই শহরটুকু পার হতে। তো সাধারণ জনগণদের দাবি যে এই হ্যালো বাইক এবং ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে এগুলো যেন নিয়ন্ত্রণে আনে। তো এই হ্যালো বাইক এবং যে ব্যাটারি চালিত অটো রিক্সা রয়েছে, এই রিক্সায় মাঝে মধ্যে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী সহ যাত্রীরা। তো আমরা কথা বলেছি মানিকগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক যে পুলিশ পরিদর্শক প্রশাসন আব্দুল হামিদ রয়েছেন, তার সাথে তিনি যেটি বলছেন যে গত 3 মাসে প্রায় 1500 যানবাহনের উপর তারা আইন প্রয়োগ করেছে, প্রায় কোটি টাকার উপর জরিমানা এবং 5 শতাধিক যানবাহনকে আটক করেছে। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই অবৈধ হ্যালো বাইক এবং সিএনজি অটো রিক্সাগুলো নিয়ন্ত্রণ করার জন্য। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে আগের যে মেয়র ছিলেন তিনি জনগণ এই হ্যালো বাইকদের দাবির প্রেক্ষিতে 2 বার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে নতুন করে যেগুলো ফিটনেস নাই সেগুলো বাতিল করে নতুন করে তারা নিয়ন্ত্রণে আনার জন্য নতুন করে লাইসেন্স দিয়ে তার অবৈধ হ্যালো বাইকগুলোকে প্রশাসনের মাধ্যমে সেগুলোকে আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের অবৈধ হ্যালো বাইক, সিএনজি এবং ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে যে পৌরবাসী ভোগান্তিতে তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে ইজি বাইক ও অটোরিকশার দৌরাত্ম্য বাড়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং পৌরবাসী নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।